গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দুই বাড়ি। আজ চতুর্থ পর্ব। সেদিন রাত্রে বাড়ি আসিয়া নিধুর আর ঘুমই হয় না। মঞ্জু তাহাকে থাকিবার জন্য অনুরোধ করিয়াছে। সে থাকিলে নাকি মঞ্জুর ভালো লাগে। মঞ্জুর মুখে এই কথা সে কোনোদিন শুনিবে, ইহা বহুদূর নীল সমুদ্রের পারে স্বপ্নদ্বীপের মতো, অবিশ্বাস্য ও অবাস্তব। তবু সে নিজের কানেই শুনিয়াছে, মঞ্জুই এ কথা বলিয়াছে। ভোরে উঠিয়া সে বাড়িতে থাকিতে পারিল না। গ্রামের পথে পথে কিছুক্ষণ ঘুরিয়া বেড়াইল। তাহার পর বাড়ি ফিরিয়া পুকুরে স্নান করিয়া আসিল। নিধুর মা বললেন, না খেয়ে বেরিও না যেন। মা, দোপার বাড়ি থেকে কাপড় এসেছে? কই না বাবা, বৃষ্টির জন্য ধোপা তো আসেনি কদিন। আমার ফর্সা কাপড় তোমার বাক্সে আছে? ছেলের আমার সব বিদ ঘুটে, কাপড় সব নিয়ে গেলি রামনগরের বাসায়। আমার বাক্সে তোর কাপড় থাকবে কোথা থেকে? তোর কিছু খেয়াল যদি থাকে, নিজের কাপড় চোপড়ের খেয়াল পর্যন্ত নেই। একটি বৌমা বাড়িতে না আনলে। নিধু ঘরের মধ্যে পালাইবার উপক্রম করিতে মা বললেন, দাঁড়া, যাস নে, একটু মিষ্টি ভিজিয়ে রেখেছি, আর শশা কেটে। ঘরের মধ্যে ঢুকিয়া নিধু দেখিল তাহার ফর্সা কাপড় নিজের কাছেও কিছু নাই। আজ সভায় মুক্তারগিরি করিবে, তবে কি করিয়া? মাকে সে কথা জানাইল। নিধুর মা বলিলেন, তা আমি এখন কি করি বাপু? এ যে অন্যায় কথা হল। কর্তার একটা সেকেলে পাঞ্জাবি আছে, সেটা তোর গায়ে হয়? তা বোধহয় হতে পারে। বাবা তো মোটা মানুষ নন, আমারই মতো। কিন্তু শেষে দেখা গেল সে পাঞ্জাবির গলার কাছে পোকায় কাটিয়া ফেলেছে অনেকখানি। তাহা পরিয়া কোথাও যাওয়া চলে না। নিধুর মা স্মৃতিবিহ্বল দৃষ্টিতে পাঞ্জাবিটার দিকে চাহিয়া বলিলেন, উনি তৈরি করিয়েছিলেন তখনই ৩-৪ মাস আমাদের বিয়ে হয়েছে। তখন কি চেহারা ছিল কর্তার! চুয়াডাঙ্গায় জমিদারি সেরেস্তায় চাকরি করতেন। তোর মতো শনিবার শনিবার বাড়ি আসতেন। মায়ের চোখে এমন অতীতের স্বপ্নভরা দৃষ্টি নিধু আরও ২-১ দেখিয়াছে। তখন সে নিজে চুপ করিয়া থাকে, কোনো কথা বলে না। তাহার মন কেমন করে মায়ের জন্যে। বড় ভালো মানুষ। সৎমা বলিয়া নিধু বাল্যকাল হইতেই কখনো ভাবে নাই। তিনিও সৎ ছেলে বলিয়া দেখেন নাই। নিজের মায়ের কথা নিধুর মনেই হয় না। মা বলিতে সে ইহাকেই বোঝে। চারুর জামা তোর গায়ে হয়? দেখি গিয়ে না হয় চারুর মার কাছে চেয়ে। থাক মা, তোমাকে এখানে ওখানে বেড়াতে হবে না আমার জন্য। আমি যা আছে তাই গায়ে দিয়ে যাবখন। কি খেতে দেবে দাও। হঠাৎ মা ও ছেলে যেন কি দেখিয়া যুগপৎ আড়ষ্ট হইয়া গেল। ভূত নয় অবশ্যই। সকালবেলা মঞ্জু সদর দরজা পার হইয়া উঠানে পা দিয়াছে, সঙ্গে কেহ নাই। সদ্য স্নান করিয়া ভিজে চুল পিঠে এলাইয়া দিয়াছে। চওড়া জরিপাড় ফিকে নীল রঙের শাড়ি পরনে, তার সঙ্গে ঘোর বেগুনি রঙের ব্লাউজ, খালি পা, হাতে খান কতক বই, মুখে হাসি। এসো মামুনি, এসো এসো। কই, সকালে এলুম জ্যাঠাইমা, খাবার কই? খিদে পেয়েছে। নিধুদা কোথায়? এই তো এখানে, বোধহয় ঘরের মধ্যে। বসো মা, বসো। নিধুদা কাল বই পড়তে চেয়েছিলেন, তাই নিয়ে এলাম। তুমি আমাদের লক্ষ্মী মাটি। বসো, আমি আসছি। ইতিমধ্যেই নিধু চুল আঁচড়াইয়া ফিটফাট হইয়া ঘর হইতে বাহির হইল। তাহার পালানোর কারণ তাহার অসংস্কৃত কেশ। বলিল, হে যে মঞ্জু, কখন এলে? ওগুলো কি? এগুলো আপনার জন্য এনেছি, বই। দেখি কি কি বই। এখন থাক, আপনি জজ হবেন আবৃত্তি কম্পিটিশনে, তা গাঁ শুদ্ধ সবাই জেনে গিয়েছে, জানেন? কিরকম? বাবার কাছে সব এসে জিজ্ঞেস করছিল যে আজ সকালে। নিধুর মা এই সময় এক বাটি মুড়ি মাখিয়া আনিয়া মঞ্জুর হাতে দিয়া বলিলেন, খেতে চাইলে
কিন্তু তোমার গরিব জ্যাঠাইমার আর কিচ্ছু দেওয়ার। মঞ্জু কথা শেষ না করিতে দিয়াই প্রতিবাদের সুরে বলিল, অমনি যদি বলবেন জ্যাঠাইমা, তাহলে আপনাদের বাড়ি আর কখনো আসব না। তাহলে ভাবব, পর ভাবেন তাই ভদ্রতা করছেন। বাড়ির মেয়ের সঙ্গে আবার ভদ্রতা কিসের? সে যা জুটবে তাই খাবে। কি বলেন নিধুদা? কই নিধুদারটা কই? এই যে ওকেও দি। মিছরির জলটা আগে খেয়ে নিধুদা চলুন আমাদের বাড়ি। আবৃত্তির কবিতাগুলো একবার পড়ে নেবেন। হ্যাঁ, ভালোই তো, চলো। নিধুর মা বলিলেন, যাবে খন মা, এখানে একটু বসো। অপুটি, মঞ্জুকে জল দিয়ে যা মা, পান খাবে? না জ্যাঠাইমা, পান খেলেও আমি সকালবেলা খাইনি। একটা পান খাই দুপুরে খাওয়ার পর, আর বিকেল একটা। রাত্রে খাইনি। আমার বড় মামিমার দাঁত খারাপ হয়ে গিয়েছে অতিরিক্ত পান দোক্তা খাওয়ার দরুন। আমি দেখে শুনে ভয়ে ছেড়ে দিয়েছি। মঞ্জু আরও আধ ঘণ্টা বসিয়া নিধুর মা ও বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে গল্পগুজব করিল। সে যে নিধুকে দুপুরে নিমন্ত্রণ করিতে আসিয়াছে সে কথা প্রকাশ করিল উঠিবার কিছু পূর্বে। মঞ্জু চলিয়া গেলে নিধুর মা বললেন, সামনের রবিবারে ওদের দুই ভাই বোনকে খাওয়াতে হবে নেমন্তন্ন করে। রোজ রোজ ওদের বাড়ি খাওয়া হচ্ছে, মান থাকে না নইলে। বেশ তোমা, তাই করো। আমি আসবার সময় রামনগর থেকে কিছু ভালো সন্দেশ আর রসগোল্লা নিয়ে আসব, কি বলো? তাই আনিস বাবা, যা ভালো বুঝিস। সারাদিন হৈ হৈ করিয়া কোথা দিয়া কাটিয়া গেল। নিমন্ত্রণ খাওয়া, মঞ্জুর হাসি আলাপ, আবৃত্তি প্রতিযোগিতায় সমস্ত গ্রামবাসীর ঈর্ষা প্রশংসা মিশ্রিত দৃষ্টির সামনে মঞ্জুর বাবার ও স্কুল ইন্সপেক্টরের পাশের চেয়ারে বসিয়া আবৃত্তির ভালো মন্দ বিচার করা, আবার সন্ধ্যায় মঞ্জুদের বাড়ির জলখাবার খাওয়া, আবার আড্ডা গল্প, মঞ্জুর গান, মঞ্জুর হাসি, মঞ্জুর স্নেহবর্ষী দৃষ্টির প্রসন্ন আলো। নিধুরমা রাত্রে বলিলেন, হ্যাঁ রে, তুই নাকি জজবাবুর পাশে বসে কি করছিলি স্কুলে? কে বললে? পালিতদের বাড়ি শুনে এলাম। তোর বড্ড সুখ্যাতি করছিল সবাই সেখানে। বললে হীরের টুকরো ছেলে হয়েছে নিধু। অত বড় বড় লোকের পাশে বসে ওইটুকু ছেলে। তা তোমার ছেলে কম কেন হবে বলো না? আমার বুকখানা শুনে 10 হাত হলো বাবা। নিধুর বাবা বাড়িতে থাকিয়াও বড় কাহারও একটা খোঁজ খবর রাখেন না। তিনি পর্যন্ত ডাকিয়া নিধুকে জিজ্ঞাসাবাদ করিলেন সভা সম্বন্ধে। তিনি লোকের মুখে শুনিয়াছেন, সভায় যান নাই, কোথাও বড় একটা যান না। সোমবার সকাল। সপ্তাহে এমন দিন কেন আসে? অত ভোরে মঞ্জুর সঙ্গে দেখা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। নিধুরমা রাত্রি থাকিতে উঠিয়া ভাত চড়াইয়াছিলেন। স্নান করিয়া 2টি ভাত মুখে দিয়া নিধু পথে বাহির হইল। কি আশ্চর্য! চোখকে বিশ্বাস করা শক্ত। অত সকালে গ্রামের বাহিরের পাকা রাস্তা দিয়া নৃপেন, বীরেন ও মঞ্জু বেড়াইয়া ফিরিতেছে। নিধু বলিল, বীরেন যে, কখন এলে? কাল অনেক রাত্রে, রাত 10টার ট্রেনে স্টেশনে নেমে বাড়ি পৌঁছতে 1টা হয়ে গেল। তারপর মঞ্জু যে, বড় বেড়াতে বেরিয়েছ? কখনো তো বেড়াতে বেরোইনি। মেজদা কাল রাত্রে পথে ফাউন্টেন পেন হারিয়ে এসেছে, তাই ভোরে কেউ উঠবার আগে আমরা 3 জনে খুঁজতে বেরিয়েছিলাম। পাওয়া গেল না। স্টেশন পর্যন্ত সারা পথ না খুঁজলে? বীরেন বলিল, তা নয়, পুবপাড়ার শ্যামবাগদির বাড়ি পর্যন্ত ফাউন্টেন পেন পকেটে ছিল। শ্যামবাগদি রামনগরের হাটে গিয়েছিল, তার গাড়ি ফিরছিল, সেই গাড়িতে এলাম। তাকে পয়সা দিতে গিয়ে দেখেছি পেনটা তখনও পকেটে আছে। বাড়ি এসে আর দেখলাম না। মঞ্জু বলল, চলো মেজদা, নিধুদাকে একটু এগিয়ে দিই। নিধু সকৃতজ্ঞ দৃষ্টিতে মঞ্জুর দিকে চাহিল। মঞ্জু বলিল, খেয়ে যাবেন না নিধুদা? মা কি না খাইয়ে ছেড়েছেন? সেটি হবার জন্যই তার কাছে। সেই কোন ভোরে ওঠে। চমৎকার মানুষ বটে জ্যাঠাইমা। সামনের শনিবারে আসা চাই নিধুদা। আসবো বই কি। পুজো তো এসে গেল। পুজোর সময় আমরা সবাই মিলে একটা ছোটখাটো প্লে করব। আপনি আসুন, সামনের রোববারে তার পরামর্শ করা যাবে। মেজদা এসেছে, বরদাও সামনের সপ্তাহে আসবে।
বেশ মজা হবে। কে অরুণবাবু? তাকে কখনো দেখিনি। দেখবেন এখন সামনের রোববার। তোমরা যাও মঞ্জু, আর আসতে হবে না। আর একটু যাই, ওই সাঁকুটা পর্যন্ত। ভারী ভালো লাগে শরতের সকালে বেড়াতে। কি সবুজ গাছপালা, চোখ জুড়িয়ে যায়। আমার কাছে এসব নতুন। তুমি এর আগে পাড়াগাঁ দেখনি বুঝি মঞ্জু? মধুপুর দেখেছি, দুমকা দেখেছি, বাংলাদেশে পাড়াগাঁয়ে এই প্রথম। সাঁকোর কাছে গিয়া সকলে সাঁকোর উপর কিছুক্ষণ বসিল। বীরেন বলিল, মঞ্জু, একটা গান করত, বেশ লাগছে সকালটা। নিধুও সে অনুরোধে যোগ দিল। মঞ্জু 2-3টি গান গাহিল। ক্রমে বেলা উঠিয়া গেল। দুধারের গাছপালার মাথায় শরতের রৌদ্র ঝলমল করিতে লাগিল। নিধু উহাদের কাছে বিদায় লইয়া জোর পায়ে পথ হাঁটিতে লাগিল। সেদিন এজলাসে ঢুকিতেই সাবডেপুটি সুনীলবাবু জিজ্ঞাসা করিলেন, কি নিধিরামবাবু, লালবিহারীবাবুকে আমার খবরটা দিয়েছিলেন তো? সর্বনাশ! নিধু তাহা একেবারে ভুলিয়া গিয়াছে। সে কথা একেবারেই তাহার মনে ছিল না। মঞ্জুর সঙ্গে দেখা হইলে তাহার কোনো কথাই ছাই মনে থাকে না। সে আমতা আমতা করিয়া বলিল, হুজুর, খবরটা দেওয়া হয়নি। আমার বাড়িতে অসুখ বিসুখ, আর উনিও স্কুলে কিসব কাজে বড় ব্যস্ত। বড়ই দুঃখিত। না না, সেজন্যে কি, সেজন্য কিছু মনে করবেন না। দেখি, যদি সুবিধা পাই আমি সামনের রোববারে নিজেই সাইকেলে করে যাব। সামনের শনিবার আপনি শুধু জানিয়ে দেবেন দয়া করে যে আমি রবিবারে যেতেও পারি, তাহলেই হল। সাধন মুক্তার ফৌজদারি কোর্টের বটতলা হইতে নিধুকে দেখিতে পাইয়া তাহার দিকে আসিতেছিলেন। সাবডেপুটির এজলাসের বাহির হইবার সঙ্গে সঙ্গে নিধু একেবারে সাধনের সামনে গিয়া পড়িল। আরে, এই যে নিধিরাম, আজ এলে সকালে? বেশ বেশ, চলো। একটা জামিননামা আছে। যদুদা তোমায় খুঁজছিলেন, দেখা হয়েছে? আগে না, এই তো আমি পা দিয়েছি কোর্টে। কারোর সঙ্গে এখনো। সুনীলের এজলাসে কি কেস ছিল? সাধন মুক্তার প্রবীণ লোক, সাবডেপুটির সামনাসামনি যদিও কখনো হুজুর ছাড়া সম্বোধন করেন না, কিন্তু সেই সাবডেপুটি বা অন্য জুনিয়র হাকিমদের প্রথম পুরুষে উল্লেখ করিবার সময় তাহাদের নামের শেষে বাবু পর্যন্ত যোগ করেন না। ইহাতে সাধন ভাবেন তাহার চরিত্রের নির্ভীকতা প্রকাশ পায়। নিধু তাহার প্রশ্নের জবাব দিয়া যদু মুক্তারের খোঁজে গেল। বার লাইব্রেরিতে যদু বাণুজ্যে ধরণীপাল ও হরিবাবু বসিয়া কি লইয়া তর্ক বিতর্ক করিতেছেন। এমন সময় নিধুকে ঢুকিতে দেখিয়া যদু বলিলেন, আরে নিধিরাম যে, এসো। সেদিন রূপনারায়ণপুরের মারামারি কেসের রায় আজ বেরোবে। আসামি দুজন এখনো এসে পৌঁছল না। ওদের টাকা আগে হাত করতে হবে, নয়তো কিছু দেবে না। তুমি এখানে বসে থাকো। আর তুমিও তো কেসে ছিলে, তোমারও তো পাওনা আছে। ওরা এলে কোর্টমুখ যেন না হয়। কেন? আসামি সব বেকসুর খালাস হয়েছে রাত্রে, আমি খবর নিয়েছি। এ তো ভালো কথা। তবে তারা এলে যা টাকা বাকি আছে। ধরণী ও হরিমুক্তার নিধুর কথা শুনিয়া হাসিলেন। যদু মারুজ্জে মুখে হতাশার ভাব করিয়া বলিলেন, জুনিয়র মুক্তার কি না? এখনো গায়ে স্কুল কলেজের বেঞ্চির গন্ধ। বুঝতে তোমার এখনো অনেক দেরি বাবা। নিধু জিনিসটা ভালো করিয়া বুঝতে পারে নাই দেখিয়া প্রবীণ হরিমুক্তার বলিলেন, নিধিরামবাবু, বুঝলেন না? আসামি যদি ঘুণাক্ষরেও জানতে পারে সে খালাস পাবে, তবে সে আপনাকে বা যদুদাকে আর সিকি পয়সাও ঠেকাবে না। কোর্টের ওদিকে গেলে ওই পেশকার টেস্কার পয়সা আদায় করবার জন্য খবরটা শুনিয়ে দেবে। কারণ সবাই তো ওঁত পেতে আছে পরের ঘাড় ভাঙবার। আগে বুঝেছি হরিদা, এই যে এরা এসেছে, রূপনারায়ণপুরের সেই মক্কেল দুজন। যদুবাবু অমনি তাহাদের উপর যেন ছোঁ মারিয়া পড়িয়া বলিলেন, এই যে এলে, এসো বাবা, বসো। খবর তো বড় খারাপ। আগন্তুক মক্কেল দুটি পল্লীগ্রামের লোক, পরনে হাঁটু পর্যন্ত তোলা ময়লা কাপড়, পায়ে কাদা, গায়ে ময়লা আকার প্রকারহীন পিরান বা ফোতার উপর গামছা ফেলা, বগলে ছোট পুঁটুলি। ইহাদের মধ্যে একজনের চেহারা খুব লম্বা চওড়া,
একমুখ দাড়ি, গোলগাল ভাঁটার মতো চোখ, দেখিলে মনে হয় বেশ বলবান, তবে নিরীহ ও নির্বোধ ধরনের। দুজনেই উৎসুকভাবে বলিল, কি খবর বাবু? খবর খারাপ, হাকিম খুব চটেছেন। কার উপর চটলেন বাবু? তোমাদের দুজনের উপর। জেলে যেতে হবে, রায়ের গতিক ভালো নয়। আজ একবার হদ্দমুদ্দ চেষ্টা করে দেখতে পারি যদি খালাস করতে পারি, কিন্তু। এই সময় যদু বাড়ুজ্যে নিধুর হাতে একটা স্লিপে কি লিখিয়া দিলেন। নিধু স্লিপটা পড়িয়া বলিল, বাবু আজ বিশেষ চেষ্টা করবেন তোমাদের জন্যে। 3 টাকা 13 আনা 9 পাই, প্রত্যেকের খরচ চাই। বাবু, টাকা তো অত মোরা আনিনি, মোরা জানি রায় বেরোবে। যদু বাড়ুজ্যে মুখ খিঁচাইয়া বলিলেন, রায় বেরোবে? রায়ে যে একেবারে তোমাদের বেকসুর খালাস দিয়ে দেবে যে। যাও গিয়ে এখন 2 বছর ঘানি টানুগে জেলে, তবে তোমাদের চৈতন্য হবে। সেদিন কি বলে দিয়েছিলাম? তা বাবু বলে তো দিলেন, কিন্তু এদিকে যে মোদের দিন চলে না এমনটা হয়েছে। এই মোকদ্দমায় এখন পর্যন্ত 22-23 টাকা উকিল মুক্তারের দেনা, আর পুলিশ। ওসব প্যানপ্যানানি রাগ্গে যা তুলে, টাকা না আনিস 1 পা নড়ব না এখান থেকে। দেখি কি হয়, বছর ঘানি টানতে হয় দেখি একবার। না বাবু, আপনি একবার চেষ্টা করে দেখুন। আমি টাকার সন্ধান করে আসছি। বাজারের দিকে যাই, আমাদের গাঁয়ের 2 লোক এসেছে, তাদের কাছে। তা যা, শিগগির যা। আসুন, একটা কথা আছে, কাছে আয়। তাহারা কাছে সরিয়া আসিলে যদু মুক্তার গলার সুর নিচু করিয়া বলিলেন, খবরদার যেন কোর্টের দিকে যাবি নে। তোদের দেখলে হাকিমের রাগ হবে, শেষকালে বাঁচাতে পারবো না তোদের। টাকা এনে আমার হাতে দিয়ে চুপটি করে এই বার লাইব্রেরিতে বারান্দায় বসে থাকবি, বুঝলি? বেশ বাবু, যা বলবেন। লোক দুটো চলিয়া গেলে হরি ও ধরণী মুক্তার হো হো করিয়া হাসিয়া ঘর ফাটাইবার উপক্রম করিলেন। হরি মুক্তার বলিলেন, বাবা, পাকা লোক যদুদা। ওর কাছে মক্কেলের চালাকি না কোর্টের আমলাদের চালাকি? যদু সগর্বে বলিল, আরে ভায়া, টাকা রয়েছে ওদের কাছে, দেবে না, দিতে চায় না। এই কাজ করছি এই রামনগর কোর্টে আজ 40 বছর প্রায়। দেখে দেখে ঘুণ হয়ে গেলাম। এক্ষুনি দেখো এসে টাকা দিয়ে যাবে। বাইরে দুজনে পরামর্শ করতে গেল আর কাছা থেকে টাকা খুলতে গেল। আমি জ্ঞান হয়ে অবধি এই দেখে আসছি। কত হাকিম এলো, কত হাকিম গেল। রমেশ দত্তকে এই কোর্টে দেখেছি, তখন তিনি জয়েন্ট ম্যাজিস্ট্রেট। সিভিলিয়ান রমেশ দত্ত। আমি আজকের লোক নই। নিধুকে ডাকিয়া যদু বাড়ুজ্যে বলিলেন, তুমি বসো এখানে, আমি এজলাসে যাব একবার। কোথাও যেও না টাকা আদায় না করে। আজ 12 মাসের মুক্তারি জীবনে নিধু এরকম অনেক দেখিল। এক একবার তাহার মনে হয় এর চেয়ে স্কুল মাস্টারি করা অনেক ভালো ছিল। এ দুঃখের কথা, পলে পলে মনুষ্যত্বের এই মরণ, কাহার কাছে এইসব কথা ব্যক্ত করিবে সে? একজন মাত্র মানুষ আছে, সে মঞ্জু। মঞ্জুর কাছে সামনের শনিবারে সব সে খুলিয়া বলিবে। এ জীবন আর ভালো লাগে না। কোর্টের কাজ সারিয়া বাহির হইতে প্রায় 5টা বাজিল। সাধন মুক্তার তাহাকে বাসায় যাইবার পথে ধরিয়া বসিলেন। ওহে নিধিরাম, শোনো শোনো, আমার সেই ব্যাপারটা আগে বুঝেছি, সে এখন হবে না। কেন বলো তো? জিজ্ঞেস করেছিলে বাড়িতে? বাড়িতে আর কি জিজ্ঞেস করব, এখন নিজেরই মন নেই। এই তো রোজগারের দশা, দেখছেন তো সব। ওসব কথা কাজের নয় হে, তুমি ছেলে মানুষ, এক্ষুনি কি রোজগার করতে চাও? দিন যাক, সিনিয়র মুক্তারগুলো আগে পটল তুলুক। ততদিনে আমাকেও পটল তুলতে হবে দাদা। তুমি ভুল করছো ভায়া, ভেবে দেখো আগে। তোমাকে এই কাজ করতেই হবে, বাড়িতে এরা তোমাকে পছন্দ। নিধু বাসায় আসিয়া দোর খুলিল। এখানে নিজেরই রাঁধিতে হয়। একটা ছোকরা চাকর কাজকর্ম করে। ঘরদোর বড় অপরিষ্কার দেখিয়া সে চাকরটিকে ডাকিয়া ধমক দিল। বলিল, উনুনে আজ দে, রান্না চড়িয়ে দেব। ভালো বিপদে ফেলেছে সাধন মুক্তার। বাড়িতে পছন্দ করিয়াছে তো তাহার কি?
কাল সকালে স্পষ্ট জবাব দিয়া দিবে। হাত মুখ ধুইয়া রান্না চাপাইবার উদ্যোগ করিতেছে, এমন সময় সাব ডেপুটির আটদালি আসিয়া একখানি পত্র তার হাতে দিল। সুনীলবাবু তাহাকে এখনই দেখা করিতে লিখিয়াছেন, সেখানেই সে চা খাইবে। সন্ধ্যা তখনও হয় নাই। সুনীলবাবু বৈঠকখানায় বসিয়া মুন্সেফবাবুর সঙ্গে গল্প করিতেছেন। আসুন নিধিরামবাবু, আসুন, বসুন, আপনার জন্য আমরা অপেক্ষা করছি, কেউ চা খায়নি। আগে আমি তো চা খাইনি, আপনারা খান। নমস্কার মুন্সেফবাবু, বেশ ভালো আছেন? মুন্সেফবাবুটি নবাগত। সুনীলবাবু নিধুর পরিচয় করাইয়া দিয়া বলিলেন, এর কথাই বলছিলাম, বেশ প্রমিসিং মুখটিয়ার, যদিও এই সবে। মুন্সেফবাবু বলিলেন, আপনার নাম শুনেছি এর মুখে নিধিরামবাবু। আপনার বাড়ি বুঝি লালবিহারীবাবুর স্বগ্রামে? আগে হ্যাঁ। আপনি তাকে চেনেন? হ্যাঁ, আলাপ নেই, তবে একই সার্ভিসের লোক, যদিও তিনি আমাদের ঢের সিনিয়র। নাম খুব জানি। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। আগে বলুন। লালবিহারীবাবুর বড় ছেলে অরুণকে আপনি জানেন? দেখিনি, তবে নাম শুনেছি। তিনি এখানে আসেননি, তবে শুনছি সামনের রোববারে নাকি আসবেন। সুনীলবাবু বললেন, তবে তো ভালো হলো অমরবাবু, চলুন আপনিও সামনের রোববার ওদের ওখানে অরুণবাবুকে দেখে আসবেন। কি বলেন নিধিরামবাবু? আগে এ তো খুব ভালো কথা। মুন্সেফবাবু বলিলেন, আপনাকে বলি, আমার এক ভাগ্নির সঙ্গে অরুণবাবুর বিবাহের প্রস্তাব হয়েছে। মানে এখনো ফর্মালি কথা হয়নি ওদের সঙ্গে, আমরা দেখে এসে। হ্যাঁ, খুব ভালো কথা। সুনীলবাবু বলিলেন, আমরা রবিবারে যাব দুজনে, আপনি দয়া করে শুধু লালবিহারীবাবুকে যদি জানিয়ে রাখেন। এ আর বেশি কথা কি, আমি নিশ্চয়ই বলবো। আগে না, আমি তো চা খাইনি, এই কাপ নিয়ে যাও। আচ্ছা, বাড়তি কাপ আমাদের এখানে দিয়ে যা, চা ফেলা যাবে না আমাদের কাছে। কি বলেন অমরবাবু, আপনাকে কি ওভালটিন দেবে? আগে না, আমি শুধু এই খাবার, এক গ্লাস জল দিয়েই। ওরে বাবুকে এক গ্লাস জল, আর পান নিয়ায় 3 খিলি। আরও আধা ঘণ্টা কথাবার্তার পর নিধিরাম বিদায় লইয়া বাসায় আসিল। তাহার মনটা বেশ প্রফুল্ল। এত বড় বড় অফিসারের সঙ্গে বসিয়া চা খাইয়া আড্ডা দেবে সে কখনো ভাবিয়াছিল? গ্রামে তাহারা অত্যন্ত গরিব। তাহার বাবা তো কোথাও মুখ পান না গরিব বলিয়া, কাছারির নায়েব দুবেলা ডাকিয়া শাসন করে। আর আজ সে কিনা মহকুমার দণ্ডমুণ্ডের কর্তাদের সঙ্গে সমানে সমানে বসিয়া জলখাবার খাইল, গল্পগুজব করিল। গ্রামে গিয়া একটা গল্প করিবার জিনিস হইয়াছে বটে, কিন্তু তাহার চেয়েও, এই সবের চেয়েও গর্বের বিষয় তাহার জীবনে মঞ্জুর সঙ্গে আলাপ। মঞ্জুর মতো শিক্ষিতা সুন্দরী বড় দরের গভর্নমেন্ট অফিসারের মেয়ের সঙ্গে তাহার আলাপ, তাহার বন্ধুত্ব। তাহার এই সৌভাগ্যের তুলনা হয়? কজনের ভাগ্যে এমন ঘটে? কিন্তু মুশকিল ঘটিয়া গেল। সামনের রবিবারে যদি ইহারা গিয়া উপস্থিত হন, তবে গোলমালে এমন সকলে ব্যস্ত হইয়া উঠিবে যে মঞ্জুর সহিত দেখাশোনা হয়তো ঘটিয়াই উঠিবে না। তাহাদের গ্রামে যখন ইহারা যাইতেছেন, তখন তাহাকে ইহাদের লইয়াই ব্যস্ত থাকিতে হইবে। মঞ্জুর সহিত সে দেখা করিবে কখন? মঞ্জু যে বলিয়াছিল আগামী রবিবারে অভিনয়ের সম্বন্ধে পরামর্শ করিবে, সেসব গেল উল্টাইয়া। তাহার সময় কই? সামনেরও রবিবার একেবারে মাটি। পরদিন যদু বাণুজ্যে কতকটা অবিশ্বাস কতকটা আগ্রহের সুরে তাহাকে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ হে নিধু, সুনীলবাবু আর মুন্সিবাবু নাকি সামনের হপ্তায় তোমাদের গাঁয়ে তোমাদের বাড়ি যাচ্ছেন? নিধু হাসিয়া বলিল, কে বললে? সব শুনতে পাই হে, সব কানে আসে। পেশকারবাবুর মুখে শুনলাম, সুনীলবাবুর চাপরাশি বলেছে। আগে হ্যাঁ কাকা, তবে আমাদের বাড়ি তো নয়, আমাদের প্রতিবেশী লালবিহারীবাবু মুন্সেফ, তাঁদেরই বাড়ি। সে যাই হোক, তুমিও একটু তোমাদের বাড়িতে নিয়ে যেও, খাতির যত্ন করো হে। হাকিমের বাড়ি যাতায়াত করলে বা হাকিম বাড়িতে যাতায়াত করলে মক্কেলের চোখে উকিল মুক্তারের কদর বেড়ে যায়। এ একটা মস্ত খাতির হে। যদু মুক্তার যেন একটু ক্ষুণ্ণ হইয়াছেন মনে হইল।
তিনি এতকাল রামনগরে মোক্তারি করিতেছেন, তাহার এখানে শহরের বাসায় নিমন্ত্রণ উপলক্ষে অনেকবার হাকিমদের পদধূলি যে না পড়িয়াছে তাহা নয়। কিন্তু কই, কোনো হাকিম তো তাহার পৈতৃক গ্রামের বাঁশবনের অন্ধকারে কখনো যান নাই। এ মান অনেক বড়, এর মূল্য অনেক বেশি। এই অর্বাচীন জুনিয়র মোক্তারটার অদৃষ্টে কিনা শেষে এই সম্মান জুটিল। শনিবার সুনীলবাবু নিধুকে এজলাসে বলিলেন, লালবিহারীবাবুর নামে চিঠি আর দিলাম না, বুঝলেন? যদি না যাওয়া হয় আপনি মুখেই বলবেন। বাড়ি যাইবার পথে নিধু কতবার ভাবিল, তাই যেন হয়, হে ভগবান, ওদের যাওয়া যেন না ঘটে। যদু মুক্তারের বর্ণিত মান খাতির বা মক্কেলের চোখে মূল্যবৃদ্ধি সে চায় না। শনি রবিবারগুলো যেন এইভাবে নষ্ট না হয়, ভগবানের কাছে বর্তমানে এই তাহার প্রার্থনা। মক্কেলের মান খাতিরে কি হইবে? বাড়ি পৌঁছিয়া বিপদের উপর বিপদ। তাহার এক বৃদ্ধ মেসমশাই আসিয়াছেন। তাহার বকুনিরও বিরাম নাই, তামাক খাওয়ারও বিরাম নাই। নিধুকে দেখিয়া তিনি যেন তাহাকে আকড়াইয়া ধরিলেন। বাজে বকুনিতে নিধুর কান ঝালাপালা হইয়া উঠিল। নিধুর মাকে দেখাইয়া বলিলেন, চিনু তো কালকের মেয়ে। আমি যখন ওর জ্যাঠতুতু দিদিকে বিয়ে করি তখন চিনুর বয়স কত, এতটুকু মেয়ে। রাঙা ছোট্ট শাড়ি পরে গুটগুট করে হাঁটত। বসো হে নিধুবাবু, তোমরা হলে আমার নাতির বয়সী। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া প্রায় ঘণ্টাখানেক কাটিল। মেসমশাই তাহাকে আর ছাড়েন না। তিনি কোন কালে চা বাগানে কাজ করিতেন সেই আমলের সব গল্প। নিধুর মা তাহার পিতার বয়সী ভগ্নিপতির ঘন ঘন তদারক করিতেছেন। বাড়ি শুদ্ধ সরগরম। আজ কি মঞ্জু একবার খোঁজ লইল না? নিধুর মন রীতিমতো দমিয়া গেল। সন্ধ্যার প্রায় 2 ঘণ্টা পর নিধু একবার বাড়ির বাহির হইল। লালবিহারীবাবুর বাড়িতে যাইবার খুব ভালো অজুহাত তাহার রহিয়াছে। হাকিমবাবুদের আসিবার সংবাদটা দেওয়া। সে চাহিয়া দেখিল, উহাদের বৈঠকখানায় তাহার বাবা বসিয়াছেন। পাড়ার আরও 2-1টি বৃদ্ধ সেখানে উপস্থিত। দাবা খেলা চলিতেছে। নিধু ঘরে ঢুকিতেই লালবিহারীবাবু বলিলেন, আরে নিধু যে, কখন এলে? এসো এসো। আগে কাকাবাবু, একটা কথা বলতে এলাম। আমাদের সাবডেপুটি সুনীলবাবু আর মুন্সেফ অমরবাবু কাল আপনার বাড়ি বেড়াতে আসবেন বলে দিয়েছেন। ও সুনীল, সিমলে তাঁতিপাড়ার সুনীল, বুঝেছি, জগত্তারণের ছেলে সুনীল। তবে অমরবাবুকে তো আমি ঠিক চিনি না। নাম শুনেছি বটে, ছোকরা মতো না? হ্যাঁ, তাই হবে। আমাদের সার্ভিসের সিনিয়র লোকদের অনেককেই জানি কি না। অমরবাবু ছোকরাই হবে। আগে হ্যাঁ, বয়স বেশি নয়, নতুনও খুব নয়, 5-6 বছরের সার্ভিস। ওই হলো, আমাদের সার্ভিসে ওইসব জুনিয়রের দল। তুমি একবার বাড়ির মধ্যে গিয়ে তোমার কাকিমাকে কথাটা বলো হে। নিধু দুরু দুরু বক্ষে বাড়ির মধ্যে ঢুকিল। রান্নাঘরের দাওয়ায় ঝি বসিয়া কি করিতেছে, 2-1টা চাকর ঘুরিতেছে, আর কেহ নাই। নিধু ঝিকে বলিল, কাকিমা কোথায়? এই তো এখানে ছিলেন, দেখুন বোধহয় ঘরের মধ্যে কি দোতলায়। ও কাকিমা। দোতলার জানলায় মুখ বাড়াইয়া মঞ্জুই জিজ্ঞাসা করিল, কে? নিধুর বুকে কিসের ঢেউ হঠাৎ যেন উদ্বেল হইয়া উঠিল। বুক হইতে গলা পর্যন্ত যেন অবশ হইয়া গেল। সে দিশেহারাভাবে উত্তর দিতে গেল, এই যে আমি, নিধু। নিধুদা? বেশ বেশ, লোক যা হোক, দাঁড়ান, যাচ্ছি। মঞ্জু জানলা হইতে মুখ সরাইয়া লইল। চক্ষের পলকে সে একেবারে নিচের বারান্দার দোরের কাছে আসিয়া হাসি মুখে বলিল, বারে, আপনি কেমন লোক বলুন তো নিধুদা? কখন এলেন বাড়ি? সন্ধ্যের আগে এসেছি তো। এতক্ষণ কোথায় ছিলেন? আমি আপনার জন্য কতক্ষণ বসে, নিজে চপ করলাম, বাবা খেতে চেয়েছিলেন বলে। আপনার জন্য রেখে বসে বসে এই আসেন এই আসেন। ওমা, একেবারে রাত 9টার সময় এলেন? নিধু অভিমানের সুরে বলল, তুমিও তো খোঁজ করনি মঞ্জু। আমি 2বার নৃপেনকে পাঠিয়েছি যে। কেন, জ্যাঠাইমা বলেননি? কই না তো। বাহ,
সন্ধ্যের আগে বিকেলের দিকে দুবার নৃপেন গিয়েছে আপনাদের বাড়ি। কে এক ভদ্রলোক এসেছেন, তিনি ওকে ডেকে গল্প করলেন, কাছে বসালেন। ও বলছিল আমায়। তাহলে জ্যাঠাইমা বলতে ভুলে গিয়েছেন। ব্যস্ত আছেন কিনা অতিথি নিয়ে? আসুন, বসুন। দালানের মধ্যে বসবেন না রোয়াকে? আজ বড্ড গরম। ভাদ্র মাসের গুমট। রোয়াকেই বসি, বেশ হাওয়া আছে। মঞ্জু যেন খানিক আপন মনেই বলল, দেখুন তো, চপগুলো সব জুড়িয়ে জল হয়ে গেল। এখন কি খেতে ভালো লাগে? বিকেলে বেশ গরম ছিল, খেয়ে কিন্তু নিন্দে করতে পারবেন না। নিধু হাসিয়া বলিল, কেন, নিন্দিত করব? খারাপ হলেও ভালো বলতে হবে? খারাপ কখনো হয়নি। রান্নায় আমি স্কুলে সার্টিফিকেট পেয়েছি, জানেন তো। তবে জুড়িয়ে গেলে। আপনি বসুন, আমি ওগুলো গরম করে নিয়ে আসি। আধা ঘণ্টা পর মঞ্জু, নৃপেন, বীরেন ও নিধু বসিয়া গল্প করিতেছিল। হঠাৎ মঞ্জু বলিল, চলুন ছাদে যাই নিধুদা, বড় গরম এখানে। চলো মিসদা। সবাই মিলিয়া খোলা ছাদে শতরঞ্জি পাতিয়া আসর জমাইল। নানা ভূতের গল্প, শহরের গল্প, বীরেনের মুখে উৎসাহের সহিত বর্ণিত গত সপ্তাহে কলিকাতায় ফুটবল খেলার গল্প ইত্যাদিতে আড্ডা মুখর হইয়া উঠিল। ছাদের উপরে নুইয়া পড়া বাঁশ ঝাড়ে রাত চড়া কোনো পাখির ডানা ঝটাপটি, পরিষ্কার শরতের আকাশে সুস্পষ্ট জলজলে নক্ষত্ররাজি ও টেরচা ছায়াপথ। নিধু যেন নূতন মানুষ হইয়া গিয়াছে। জীবনে যেন সে এই প্রথম আনন্দ কাহাকে বলে জানিয়াছে। এরা কত ভালো ভালো জায়গার গল্প বলিতেছে, কখনো নিধু সেসব দেশে যায়ও নাই। কলিকাতায় গেলেও সেখানকার শিক্ষিত বড় লোকদের সঙ্গে এদের মতো মেশেও নাই। জজ মুন্সেফের বাড়িতে শিক্ষিত ছেলেমেয়েদের সঙ্গে এত রাত্রি পর্যন্ত বসিয়া গল্পগুজব করিবে? আর বছর এমন সময় সেই কি একথা ভাবিতে পারিত? হঠাৎ তাহার মনে পড়িল, যে জন্য সে বাড়ির ভেতরে আসিয়াছিল, সুনীলবাবু ও মুন্সেফবাবুর আসার কথা বলিতে, সে কথা এখনো বলা হয় নাই। মঞ্জুকে দেখিয়া সব ভুলিয়া গিয়াছে। কথাটা সে এই আসরেই বলিল। বীরেন বলিল, ও, সুনীলবাবু এখানে এসেছেন নাকি সাব ডেপুটি হয়ে? তা তো জানি নে। তার সঙ্গে আলাপ আছে বুঝি? খুব, সিমলেতে আমাদের মামার বাড়ির পাশের বাড়িতেই তো। মঞ্জু বলিল, ওর বোন ভানু আমার সঙ্গে এক ক্লাসে পড়ত, গত বছর বিয়ে হয়ে গেল। খুব জাঁকের বিয়ে। সুনীলবাবুর বাবা বেশ বড় লোক, তিনিও রিটায়ার্ড সাব জজ। কাল এলে কখন আসবেন? বোধহয় সকালের দিকেই। কাকিমাকে বলো বীরেন, আমি বলতে ভুলেই গিয়েছি। রাত্রে নিধুর মা জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে, কাল বলবো নাকি মঞ্জুদের খেতে? বীরেনও যে এসেছে, তাকেও তো বলতে হয়। কিন্তু মা, কাল একটু গোলমাল আছে। সাব ডেপুটি আর মুন্সেফবাবু আসবেন বেড়াতে ওদের বাড়ি। কাল দরকার নেই, সেই সব নিয়ে ওরা কাল ব্যস্ত থাকবে। সকালে উঠিয়া নিধু রামনগরের পাকা রাস্তার উপর পায়চারি করিল বেলা ৮টা পর্যন্ত। তখন পর্যন্ত কাহাকেও আসিতে দেখা গেল না। না আসিলেই ভালো, দিনটা একেবারে মাটি হইয়া যাইবে উহারা আসিলে। এত বেলা যখন হইয়া গেল, হয়তো আর আসিবে না। 8:30 পর্যন্ত রাস্তার উপর অপেক্ষা করিয়া নিধু বাড়ি ফিরিতেছে। পথে নৃপেনের সঙ্গে দেখা। সে বলিল, বারে, কোথায় গিয়েছিলেন বেড়াতে? আপনার বাড়ি বসে বসে। কেন? দিদি সেই 7:30টার সময় আপনাকে ডাকতে পাঠিয়েছে, জল খাবার খাবেন বলে খাবার সাজিয়ে বসে আছে। আচ্ছা, তুমি যাও নৃপেন, আমি নিয়ে নেই পুকুরে, তারপর যাচ্ছি। স্নান সারিয়া ফিটফাট হইয়া মঞ্জুদের বাড়ি যাইতে যাইতে 9টা বাজিয়া গেল। বাড়ির ভিতর পা না দিতেই মঞ্জু রান্নাঘরের দাওয়া হইতে বলিল, আজকাল আপনার হয়েছে কি? লুচি জুড়িয়ে জল হয়ে গেল। কখন ডাকতে পাঠিয়েছেন নৃপেনকে? বেশ লোক যা হোক। মঞ্জুর মা বসিয়া নিজের হাতেই ওল কুটিতেছেন। তিনি বলিলেন, এসো বাবা, মঞ্জু এখনো খায়নি, বলে অতিথিকে না খাইয়ে আগে খেতে নেই। আমি বললাম, ও তো ঘরের ছেলে, ও আবার অতিথি কোথায় মা, তুই খেয়ে নে। মেয়ে সবেতেই বাড়াবাড়ি। নিধু অপ্রতিভ হইল। সঙ্গে সঙ্গে এক অপূর্ব উত্তেজনা ও আনন্দে তাহার সারা শরীর
যেন ঝিমঝিম করিয়া উঠিল। মঞ্জু না খাইয়া আছে, সে খায় নাই বলিয়া। কেন? কই, কোনো মেয়ে তো এই পর্যন্ত তাহার না খাওয়ার জন্য নিজেকে অভুক্ত রাখে নাই। অন্তত কোনো শিক্ষিতা তরুণী বড়লোকের মেয়ে তো নয়ই। নিজের সৌভাগ্যকে সে যেন বিশ্বাস করিতে পারে না। মঞ্জু তাহাকে ভেতরের ঘরের বারান্দায় খাইতে দিয়া কাছে দাঁড়াইয়া রহিল। বলিল, আজ যে সেই প্লে সিলেক্ট করার দিন, তাও আপনি ভুলে বসে আছেন নিধুদা? কেন ভুলব? তবে আজ অরুণবাবুর আসার কথা ছিল না? বরদা কি বেলা 12টার কমে পৌঁছবেন এখানে? যদি আসেন তো ও বেলা সবাই মিলে বসে। আচ্ছা মঞ্জু, একটা কথা বলবো। কি? তুমি না খেয়ে রইলে কেন এত বেলা পর্যন্ত? অন্যায় নয় তোমার? কাকিমা কি ভাবলেন? মার কি ভাববেন? বারে। নিধুর একটু দুষ্টমি বুদ্ধি মাথায় আসিল। কেউ কোনো দিকে নাই দেখিয়া সে সুর নামাইয়া বলিল, ভাবছেন কি শুনবে? ভাবছেন মঞ্জুর সঙ্গে নিধুর খুব ভাবসাব হয়েছে কিনা, তাই ও না খেলে মেয়েও খায় না। মঞ্জু চোখ পাকাইয়া বলিল, ভদ্রলোকের বাড়িতে এসে ভদ্রলোকের মেয়েদের সম্বন্ধে এসব কি কথাবার্তা হচ্ছে? নিধু হাসি মুখে বলিল, বেশ করছি, যাও। কাকিমা ভাবতে পারেন কিনা বলো? পাড়াগাঁয়ের ভূত কি আর সাধে বলে? তোমার পৈতৃক ভিটো তুই পাড়াগাঁয়ে, বিলেত থেকে তো আসুনি। না এসেছি তো না এসেছি, যান, কি হবে তার? পাড়াগাঁয়ের ভূত বলে তাহলে আমায় গালাগাল দেয়াটা কি ভালো? এমন সময় হঠাৎ বীরেন ও নৃপেন একসঙ্গে ব্যস্ত সমস্তভাবে ঘরে ঢুকিয়া বলিল, ও নিতুদা, ও দিদি, ওরা সব এসেছেন। মুন্সেফ অমরবাবু আর সাব ডেপুটি বাইরের ঘরে বাবার সঙ্গে, আসুন শিগগির। আমার কথা ওরা জিজ্ঞেস করলেন নাকি? না, তা কিছু বলেননি, তবে বলছিলেন আপনাকে দিয়ে খবর দেয়া ছিল। মঞ্জু বলিল, অত তাড়াতাড়ি গোগ্রাসে গিলতে হবে না, এমন তো লাট সাহেব কেউ আসেননি। ওই লুচি দুখানা খেয়ে নিয়ে একটু পরেই না হয়, আর আপনাকে তো তারা ডেকে পাঠাননি। কিন্তু নিধুর পক্ষে ধীরে সুস্থে বসিয়া বসিয়া লুচি খাওয়া আর সম্ভব নয়। যাহারা আসিয়াছেন তাহারা তার পক্ষে লাট সাহেবই বটে। এই অবস্থায় আর থাকা চলে না। নিধু এক প্রকার ছুটিতে ছুটিতে বাহিরে আসিল। বৈঠকখানায় অনেক লোক, লালবিহারী বাবু, নিধুর বাবা, সাব ডেপুটি ও মুন্সেফ বাবু, উপেন হালদার, স্থানীয় স্কুলের পণ্ডিত উমাপদ ভট্টাচার্য, সকলে মিলিয়া বসিয়া পল্লীগ্রামের বর্তমান দুর্দশার কথা আলোচনা করিতেছেন। সুনীলবাবু নিধুকে দেখিয়া বলিয়া উঠিলেন, আরে এই যে নিধিরামবাবু, মশাই রাস্তা বড় ভয়ানক, জায়গায় জায়গায় এমন কাদা যে সাইকেল চলে না, কাঁধে তুলে আনতে হয়েছে, বসুন। মুন্সেফবাবু বলিলেন, আপনাদের বাড়িটা কোন দিকে? আমরা সেখানেও যাব। নিধুর বাবা রামতারণ বিনয়ে ভাঙিয়া পড়িয়া বলিলেন, যাবেন বই কি, গরিবের কুঁড়েতে আপনাদের মতো মহৎ লোকের পায়ের ধুলো পড়বে এই আমরা আশা করতে পারিনি। লালবিহারী ভায়া আমাদের গ্রামের চূড়ো, উনি আজ এসেছেন বলেই আমরা আপনাদের মতো লোকের। সকলে মিলিয়া গ্রাম দেখিতে বাহির হইল। গ্রামের দ্রষ্টব্য স্থানের মধ্যে একটি ভাঙা শিব মন্দির ছাড়া অন্য কিছু নাই। উমাপদ পণ্ডিত সেটির মধ্যে নিজে ঢুকিয়া সকলকে ভেতরে আসিতে বলিলেন। সাপের ভয়ে কেহই ভেতরে গেল না। কবাটহীন দরজার কাছে দাঁড়াইয়া উঁকি মারিয়া দেখিল। নিধুর বাড়ির বাহিরের ঘরেও সকলে একবার আসিয়া বসিলেন। নিধুর চা ও খাবারের ব্যবস্থা পূর্ব হইতেই করিয়া রাখিয়াছিল। সকলকে রেকাবি করিয়া খাবার দেওয়া হইল। সুনীলবাবু আর মুন্সেফবাবু ছাড়া আর কেহ খাইতে চাহিলেন না, কারণ বাকি সকলে বৃদ্ধ, উনারা সন্ধান্নিক না করিয়া খাইবেন না। সকলে মিলিয়া আবার মঞ্জুদের বাড়ি ফিরিল। সুনীলবাবুকে মঞ্জুর মা বাড়ির ভেতরে ডাকিয়া পাঠাইলেন। বীরেন তাহাকে লইয়া গেল। নিধুর সঙ্গেই দাঁড়াইয়াছিল, কিন্তু তাহাকে বীরেন যেন দেখিতেই পাইল না আজ। নিধু বাড়ি ফিরে আসিতেই তাহার মা বলিলেন, হ্যাঁ রে, মোহনভোগ খারাপ হয়নি তো? কেন খারাপ হবে, বেশ হয়েছিল। ওরা খেয়েছিলেন তো, হাকিমবাবুরা? সবটা খেয়েছিলেন। ভালো হলে খাবে না কেন? হ্যাঁ রে, তুই এখানে খাবি না জজবাবুদের বাড়ি খেতে বলেছে?
এই ধরনের সোজা প্রশ্নের উত্তরে নিধু প্রথমটা কি বলিবে ঠিক করিতে পারিল না। পরে বলিল, না, বাড়িতেই খাব। ওরা খেতে বলেছিল, কিন্তু আমার লজ্জা করে মা, রোজ রোজ ওদের বাড়ি। নিধুর মা ক্ষুণ্ণস্বরে বলিলেন, তা আজকের দিনটা কেন খেলিনে? ভালো মন্দটা হতো, বড় বড় বাবুরা এসেছে বাড়িতে। তা হোক মা, ফির বাড়িতে ওখানেই খাচ্ছি। তোমার হাতের রান্না খাওয়া বরং হয়ে ওঠে না আজকাল। নিধুর মা মনে মনে খুশি হইলেন। ছেলের মতো ছেলে নিধু, এখন বাঁচিয়া থাকিলে হয়। তাহার দৌলতেই আজ তাহাদের খড়ের ঘরে হাকিম হুকুমের পায়ের ধুলা পড়িল। বংশের মুখ উজ্জ্বল করা ছেলে বটে। দুপুরের পরেই তিনি পুকুরের ঘাটে বাসন মাজিতে গিয়া বুঝিলেন কথাটা সারা গ্রামে রাষ্ট্র হইয়াছে। তিনুর মা বুড়ো রায়গিন্নি বলিলেন, হ্যাঁ রে ও নতুন বউ, তোদের বাড়ি নাকি রামনগর থেকে ডিপটিবাবু আর মনসববাবু এসেছিল? হ্যাঁ দিদি, কার মুখে শুনলে? ওমা, এই দক্ষ পিসি বললে, জগঠাকুর তাকে বলেছে। সকলেই তো বলছে। তা বেশ, ভালো ভালো। জজবাবুদের বাড়ি এসেছিলেন। তা নিধুকে খুব ভালোবাসেন কিনা তাই এখানে এলেন। বড় ভালো লোক। ইতিমধ্যে আরও 2-3টি পাড়ার ঝিবৌ পুকুরের ঘাটে বাসন হাতে আসিলেন। সকলের মুখেই ওই এক প্রশ্ন, হাকিমদের বয়স কত, নিধুর মা কি খাইতে দিল তাহাদের। বুড়ো রায়গিন্নি বলিলেন, তা বেঁচে থাকুক নিধু, ওকে সবাই ভালোবাসে, অমন ছেলে গায়ে নেই। তাই এখন বলো দিদি, তোমাদের আশীর্বাদে, তোমাদের মা বাপের আশীর্বাদে নিধু এখন। নিধুকে কিন্তু সারাদিনের মধ্যে ও বাড়ি হইতে কেহই ডাকিতে আসিল না। বৈকালের দিকে সে নিজেই একবার মঞ্জুদের বৈঠকখানায় গিয়া খোঁজ লইয়া জানিল সুনীলবাবু ও মুন্সেফবাবু বাড়ির মধ্যে জলযোগ করিতেছেন, এখনই রামনগরে ফিরিবেন। লালবিহারীবাবুকেও বাহিরে দেখা গেল না। সম্ভবত অন্তঃপুরে অতিথিদের আদর আপ্যায়নে নিযুক্ত আছেন। কিছু ভালো লাগিল না। পৃথিবীটা হঠাৎ যেন ফাঁকা হইয়া গিয়াছে। রামনগরের পাকা রাস্তার উপর খানিকটা উদ্ভ্রান্তভাবে পায়চারি করিতে করিতে সে একটা সাঁকোর ওপর আসিয়া বসিল। হঠাৎ সে দেখিল দূরে 2খানা সাইকেলে সুনীলবাবু ও মুন্সেফবাবু আসিতেছেন। তাহারাও তাহাকে দেখিয়াছেন মনে করিয়া সে উঠিয়া দাঁড়াইল, নতুবা গাছের আড়ালে লুকাইয়া পড়িত। সুনীলবাবু কাছে আসিয়া বললেন, নিধিরামবাবু, বেড়াতে বেরিয়েছেন বুঝি? খুঁজলাম আপনাকে আসবার সময়, পেলাম না। আপনি কাল সকালে যাবেন? দুজনেই সাইকেল হইতে নামিয়াছিলেন। নিধু কিছুদূর পর্যন্ত তাহাদের সঙ্গে হাঁটিয়া আগাইয়া দিয়া আসিল। সন্ধ্যার পরে সে বাড়ি ফিরিল। নিধুর মা বলিলেন, বিকেলবেলা কিছু খেলি নে? জজবাবুর বাড়ি খাবার খেয়েছিস বুঝি? হ্যাঁ। সে আমি তখনই বুঝেছি, তোকে না খাইয়ে কি ওরা ছাড়ে কখনো? হাকিমবাবুরা চলে গেল বুঝি? গেল। এমন সময় একটা লণ্ঠনের আলো তাহাদের উঠানে পড়িল, এবং আলোর পেছনে লণ্ঠন ধরিয়া যে দুজন মেটে পাঁচিলের ছোট্ট দরজা দিয়া বাড়ির ভিতরে ঢুকিল, তাহাদের দেখিয়া নিধু বিস্ময়ে আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল। মঞ্জু আগাইয়া আসিয়া বলিল, ও জ্যাঠাইমা, কি করছেন? নিধুদা কোথায়? ওমা, এই যে নিধুদা। হতভম্ব নিধু কিছু জবাব দিবার পূর্বেই মঞ্জু বলিল, বরদা এসেছেন। আপনি কি খুঁজছেন কখন থেকে? জ্যাঠাইমা, নিধুদা আজ রাত্রে ওখানে খাবে কিন্তু। চলুন নিধুদা, আসুন। বলিয়া নিধুকে বিশেষ কিছু বলিবার সুযোগ না দিয়াই মঞ্জু ও নৃপেন তাহাকে লইয়া বাড়ির বাহির হইয়া গেল। নৃপেন আগে, মঞ্জু ও নিধু পেছনে। পথে মঞ্জু বলিল, কি হয়েছে আপনার? সারাদিন দেখিনি কেন? ছিলেন কোথায়? বাড়িতেই ছিলাম। যাব আবার কোথায়? আমাদের ওখানে যাননি যে বড়? সব সময় যে যেতে হবে তার মানে কি? মঞ্জু নিধুর উত্তর শুনিয়া অবাক হইয়া তাহার দিকে অল্পক্ষণ চাহিয়া থাকিয়া বলিল, কি হয়েছে আপনার? কিছুই না, আমরা গরিব মানুষ, আমাদের আর কি হবে। কেন, রাগ হলো কেন হঠাৎ শুনি? কি হয়েছে? কিছুই না, আবার কি হবে? রাগ হয়েছে তা বুঝতে আমার বাকি নেই, কিন্তু আমি কি করব নিধুদা?
বাড়িতে সবাই আজ ওদের নিয়ে ব্যস্ত। আমি ওদের সামনে কবার বেরিয়েছি, ডাকবার সুবিধে থাকলে ডাকতাম। নিধুর রাগ নিবিয়া জল হইয়া গেল। বেচারি মঞ্জু, সে কি করিবে? বাড়ি ঢুকিয়া মঞ্জু মাকে ডাকিয়া বলিল, নিধুদা রাত্রে আমাদের এখানে খাবে বলে এসেছি মা, আজ সারাদিন আমাদের বাড়িতে আসেনি, এখন গিয়ে ধরে আনলাম। আসুন বরদার সঙ্গে দেখা করিয়ে দিই। পাশের ঘরে মঞ্জুর বরদা অরুণের সঙ্গে আলাপ হইল। অরুণকে নিধুর তেমন ভালো লাগিল না। কথার মধ্যে বেশিরভাগ বাঁকা সুরে ইংরেজি বলে, ঘন ঘন সিগারেট খায়, একটু নাক সিটকানো গর্বের ভাব কথাবার্তার মধ্যে। অরুণের প্রতি কথায় পাড়া গাঁয়ের সব কিছুর উপর একটা ঘৃণা ও তাচ্ছিল্যের ভাব বেশ সুস্পষ্ট। উহ, কাল কি সোজা কষ্ট গিয়েছে এখানে পৌঁছুতে! বাবারও যেমন কাণ্ড। বলেছিলুম দেশে পুজো করে কি হবে, ছুটি নিয়ে এই অজ পাড়া গাঁয়ে এসে বসে আছেন। তারপর যখন ম্যালেরিয়াতে ধরবে তখন বুঝবেন। বাবা, এই জঙ্গলে মানুষ থাকে? তা বটে, আমরা উপায় নেই বলে পড়ে আছি। আপনি বুঝি রামনগরে প্র্যাকটিস করেন? ফিল্ড কীরকম? আগে ভালোই ছিল, এখন দেশে নেই পয়সা। আপনিও তো ল পড়ছেন শুনলাম। আমি যদি বসি আলিপুরে বেরোব। এইসব জায়গায় লাইফটা নষ্ট করে কোনো লাভ নেই, পয়সা পেলেও না। না, আপনাদের মতো লোক এখানে কেন থাকতে যাবেন? আর আধ ঘণ্টা পর মঞ্জুকে সে কিছুক্ষণের জন্য একা পাইল। মঞ্জু বলিল, বরদার সঙ্গে আলাপ হলো? বেশ লোক বরদা। কাল সকালে যাবেন নাকি আপনি? যাব না তো কি, এখানে থাকলে তো চলবে না। এখন আপনার রাগ যায়নি নিধুদা? আমরা গরিব মানুষ, আমাদের আবার কিসের রাগ? ওরকম বলবেন না, আমার মনে কষ্ট হয় না ওতে। হলে কি সারাদিন না ডেকে থাকতে পারতে? কিছু লাভ ছিল না ডেকে, সামনে বেরোতে পারতাম না তো। কেন? ওরা সবসময় ঘরের মধ্যে। অমরবাবুর সামনে আমি বেরোইনি, ওর সঙ্গে আলাপ নেই আমার। আমি ভাবলুম আমাকে ওদের সামনে কি করে বার করবে ভেবে আর ডাকলে না। দুষ্টু বুদ্ধি আপনার হাড়ে হাড়ে, কুটিল মন কি না? তা তো জানোই, পাড়াগাঁয়ের মানুষের মন কখনো সরল হয়? হয় না তো, সেটা মিথ্যে কথা নাকি? তার প্রমাণ পেয়েই গেলে, হাতে হাতেই পেলে। এমন আড়ি দিব আপনার সঙ্গে আর কখনো কথা বলবো না। না, তা করো না লক্ষ্মীটি, তাহলে থাকতে পারবো না। তবে ওরকম করেন কেন? এখন বলুন, আর ওসব কথা বলবেন না? কখনো না। পুজোর সময় প্লে করার কি হবে? ঠিক করে ফেলো, অরুণবাবু তো আছেন। বরদা বলছিলেন রবি ঠাকুরের ফাল্গুনি প্লে করতে। কলকাতায় সম্প্রতি হয়েছে, উনি দেখে এসেছেন। উনি যা বলেন, বইখানা আনতে বলো। আপনি কি বলেন? আমি ওসবের কি জানি। আমরা জানি যাত্রার প্লে। রামনগরের উকির মুক্তারদের একটা থিয়েটার আছে, তারা পুজোর সময় গিরিশ ঘোষের জন্য করবে। আমাকে পাঠ নিতে বলেছে। কি পাঠ নেবেন? এখনো ঠিক হয়নি। ভালো পাঠ করতে পারেন? করিনি কখনো, কি করে বলি, তবে চেষ্টা করলে মন্দ হবে না। আমার মনে হয় খুব ভালোই হবে। তুমি পাঠ করবে তো? আমি তো স্কুলে পাঠ করে এসেছি ফি বছর, আমার অভ্যেস আছে। গান যাতে আছে এমন পাঠ আমায় দিত, এখানেও তাই নিতে হবে আমায়। গান তুমি ছাড়া কে করবে? আচ্ছা একটা কথা, পাড়াগাঁয়ে কেউ কিছু বলবে না তো? তোমরা করলে কেউ বলবে না, কাকাবাবুর নামে সবাই তটস্থ। অন্য কেউ হলে রক্ষে রাখত না। সে আমি জানি। আচ্ছা, গাঁয়ের আর কোনো মেয়ে পাঠ নিতে পারে? আমার তো মনে হয় না, তবে ভুবন গাঙ্গুলির এক মেয়ে এসেছে বাপের বাড়ি, বিয়ে হয়েছে, জামাই রেলের অফিসে ভালো চাকরি করে। তুমি ডাকিয়ে জিজ্ঞেস করো। ও বিয়ের আগে গোয়ারি গার্লস স্কুলে পড়তো মামার বাড়ি থেকে, সেখানে পাঠ করত। কি নাম? আমি তো জানি নে, কালে আলাপ করব। নাম হৈমবতী, এখন শুনেছি নাম হয়েছে হেমপ্রভা। ও চিরকাল মামাবাড়িতেই মানুষ, এখানে বড় একটা আসতো না। তাছাড়া ওর বাবাও নাকি এখানে থাকতো না। যাক, সে কথা বাদ দাও মঞ্জু, ডেকে নিয়ে আসতে পারো তো এসো। তারপর সেই কাগজ বার করার কথা মনে আছে তো? সে তো পুজোর পর।
না, পুজোর সময় প্রথম সংখ্যা বার করব। যা তোমার ইচ্ছে, তুমি যা বলবে আমি তাই করব। মনের কথা বলছেন নিধুদা? মনের কথা নিশ্চয়ই, বিশ্বাস করো মঞ্জু। রাতে আহারাদির পর নিধু চলিয়া আসিল। আসিবার সময় মঞ্জু দরজায় দাঁড়াইয়া বলিল, সামনের শনিবার আসবেন তো? কেন আসব না? না এলে আপনার সঙ্গে আড়ি দেব। দেখো আসি কিনা। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দুই বাড়ি। আজ চতুর্থ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।